স্বাগত সবাইকে। বাজেট নিয়ে স্টার নিউজের বিশেষ এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। অনেক ধরনের কথাবার্তাই বলা হচ্ছে বাজেট নিয়ে, বাজেট বিনিয়োগ বান্ধব হয়েছে কিনা, বিনিয়োগ আকর্ষণ করতে পারবে কিনা, অর্থনীতির যে স্থিতিশীলতা কাঙ্ক্ষিত সেটির লক্ষ্যে আসলে অনেক বড় বড় লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে। তো আমরা এই সব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। বড় লক্ষ্যমাত্রা কিছু, বিশেষ করে রাজস্ব লক্ষ্যমাত্রার বিষয়টি ঘুরে ফিরে আসছে, মানে এই বাজেটের বাস্তবায়ন যোগ্য কতটা হয়েছে সেটি নিয়ে একটি, মানে আপনারা ব্যবসায়ীরা আসলে কি দেখছেন, বা এই বাজেটের যে পলিসিগুলো নেওয়া হচ্ছে বা যে ধরনের ঘোষণা এসেছে, মানে এই বাজেটটা আসলে বাস্তবায়ন যোগ্য কতটা হয়েছে বা বিনিয়োগ বান্ধব কতটা হয়েছে? ধন্যবাদ। বাজেটের যে বক্তব্য মাননীয় অর্থমন্ত্রী যেটা আমরা শুনলাম আর পড়লাম, তাতে করে এগুলা যদি প্রতিটা যে পদক্ষেপ, যে পরিকল্পনা, সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটা ভালো বাজেট। সবাই যেটা বলছে এতে ব্যতিক্রম ধর্মী কিছু বলার সুযোগ নাই, কারণ বাস্তবায়নটা একটা বড় চ্যালেঞ্জ। এই জন্য চ্যালেঞ্জ যে অনেকগুলো জায়গায় বড় ধরনের একটা পরিকল্পনা করা হয়েছে। কিছু রাজস্ব বিভিন্ন খাতে যেন রাজস্ব আয় কমে সেই উদ্যোগও নেওয়া হয়েছে, কিছু জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারের নির্বাচনী ম্যানিফেস্টো সেটার আলোকেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বলবো যে বিনিয়োগ অবশ্যই সম্ভব যদি আমাকে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা বলে আসছি সবসময় সেটা দেন। সেটা কি? আপনাকে জ্বালানি নিরাপত্তা দিতে হবে, আপনার ইফিসিয়েন্সি বাড়তে হবে, সেটা হচ্ছে পোর্টের। আমাদের যে কস্ট অফ ফান্ড ব্যাংকের সেটা কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, ওগুলা যদি আমরা পাই, এই পরিবেশটা পেলেই কিন্তু বিনিয়োগ বাড়বে। আর বিনিয়োগ যদি বাড়ে তাহলেই কিন্তু আপনার কর্মসংস্থান বা অন্যান্য চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবেলা করা সম্ভব। এখন এটা কতটুক বাস্তবায়ন করা যাবে সেটা সময় বলে দেবে। আজকে বাজেট ঘোষণা হয়ে গেল, আগামী 1 বছর আছে। আমরা এটাও মনে করি যে সবগুলা বিষয় প্রথম অর্থ বছরেই কিন্তু হবে না, কারণ জ্বালানি যেমন বিষয় আছে এটা আপনার লং টার্ম প্ল্যানিং, আর শর্ট টার্ম তার উপরে আবার ওভারঅল বিশ্বেই জ্বালানি নিয়ে এক ধরনের অস্থিরতা। সেটা তো হলো আপনার ইম্পোর্টেড হলো জ্বালানির ক্ষেত্রে। আপনি যখন এক্সপ্লোর করতে চাবেন সেই সিদ্ধান্ত দ্রুত দিতে হবে, এই সিদ্ধান্ত অ্যাওয়ার্ড করতে হবে। আমদানিকৃত জ্বালানির ক্ষেত্রে আপনার যে রিগ্যাসিফিকেশন, সেটার দুইটা আরও এখন আছে 2টা এফএসআরইউ, যেটা বারবার বলছি এই জন্য এটা আসলেই প্রয়োজন, আরও 2টা করতে হবে। সেই সিদ্ধান্তগুলো আপনি আজকে নিলে আর কালকে নেওয়ার পার্থক্য হচ্ছে আপনি একদিন এগিয়ে গেলেন অথবা একদিন পিছিয়ে গেলেন। তো এই সিদ্ধান্তগুলো খুব দ্রুত নিলেই কিন্তু আপনার আস্থা, যে বলছি আমরা বিনিয়োগের, এখানে বিনিয়োগের আস্থা অনাস্থার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার অবকাঠামো থাকলেই কিন্তু বিনিয়োগ বাড়বে। আপনি ব্যাংকিং খাতে যদি ইন্টারেস্ট রেট কমেও আসে, একজন সচেতন ব্যবসায়ী বা শিল্প উদ্যোক্তা হিসাব ছাড়া কিন্তু টাকা নেবেন না। আর লুটপাট করার চিন্তা এখন মাথার থেকে বাদ। এই লুটপাটের অর্থনীতি আর চলবে না, কিন্তু বিশেষ করে ব্যাংকিং সেক্টরে। সে ধরনের লক্ষণ কি দেখছেন? না, আমরা এখন পর্যন্ত দেখছি না। এখন পর্যন্ত যা দেখছি যে এখন পর্যন্ত সব মোটামুটি যে ঠিক ট্র্যাকেই আছে। এখন সময় বলে দিবে। তো আর এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তো সবার আগে এটা নিয়ে, কারণ সাফারার তো আমরা, এই লুটপাট ব্যাংকিং ক্ষেত্রে যেটা হয়েছে এটার জন্য কী হলো, আজকে এনপিএল 35%, অ্যাকচুয়াল যদি করেন আরও 5 বা 10% বেশি হবে, তা যার জন্য আমার কস্ট অফ ফান্ড বেশি। তো সুতরাং এইটা হওয়ার আর সুযোগ নাই, হবে না বলে আশা করি। সো আমি মনে করি যে বাজেট যেটা হয়েছে এটা ব্যবসা বান্ধব। একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে কর আদায়। কর আদায় করতে হলে নির্দিষ্ট ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের উপর নির্ভর করলে হবে না। এটার কর জাল যেটা বলি, সেটা ট্যাক্স নেট, এটাকে আরও বড় করতে হবে, একেবারে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হবে। আমার বাস্তব অভিজ্ঞতা বলে যে ইউনিয়ন পর্যায়ে ট্যাক্স দেওয়ার মতো লোক অনেক আছেন, তাদেরকে এটার আওতায় আনতে হবে এবং তাদেরকে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে যেন কোনো ভীতির সঞ্চার না করা হয়। এমনি আপনাদের অভিজ্ঞতাটা কি, মানে এখন পর্যন্ত আসলে করদাতা বান্ধব পরিবেশ কতখানি আপনারা পান? এখন পর্যন্ত না। এই পরিবেশটা তৈরি করতে হবে, বিশেষ করে যারা নতুন কর দিবেন, একদম শুরু করবেন, যাদেরকে, যেটা আমি বলছি একেবারে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া, তাদেরকে মোটিভেট করতে হবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই কথা এসছে যে শুধুমাত্র যারা কর আদায় করেন, রাজস্ব কর্মকর্তা, তাদের সাথে অন্যদেরকে ইনভলভ করতে হবে। এখানে স্থানীয় চেম্বার ইনভলভ হতে পারে। আমাদের প্রত্যেকটা জেলায় কিন্তু চেম্বার অফ ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে ইনভলভ করতে হবে, কারণ তারাই জানেন
যে কারা ভালো ব্যবসা করছেন, কারা করছেন না, কারা ট্যাক্স দেওয়ার মতো অবস্থায় আছেন, তাদেরকে ইনভলভ করতে হবে। অনেকেই বলে যে এখানে জেলা প্রশাসক কেউ ইনভলভ বা জেলা প্রশাসনকে ইনভলভ হইতে, আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। আমি মনে করি যারা রাজস্ব আদায়ের কর্মকর্তা আছেন ওদের সাথে স্থানীয় যে চেম্বার আছে তাদেরকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে এই কর জাল বৃদ্ধি করার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনি অর্থমন্ত্রীও বলেছেন যে মানে অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা সরকার ফিরিয়ে আনতে চায়। সেক্ষেত্রে আপনি ব্যাংক খাতের কথা বলছিলেন, তো ব্যাংক খাতে এক ধরনের অস্থিরতা, নাজুক একটা অবস্থা আমরা দেখছি। কিছু ব্যাংকের অবস্থা খুবই খারাপ আমরা দেখছি, সবাই জানেন। তো মানে সেক্ষেত্রে এই দুর্বল ব্যাংক খাত আসলে দেশের ব্যবসা বাণিজ্যকে কতটা ভোগাচ্ছে? ভোগাচ্ছে তো বটেই। যেমন 5টা ব্যাংকে যে মার্জ করার সিদ্ধান্ত আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হলো, এখানে একটা প্রস্তুতিহীন অবস্থায় সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। একটা প্রস্তুতি নেওয়া দরকার ছিল যে মার্জ করতে গেলে কি কি করতে হবে, এবং সেইটা না থাকার কারণে এইখানে আমাদের যারা মেম্বার, বিশেষ করে 2টা ব্যাংকে বলবো, এক্সিম ব্যাংক এবং SIBL ব্যাংক, এই 2টা ব্যাংকের গ্রাহকরা এদের মধ্যে শুধুমাত্র এই মার্জিংয়ের ডিসিশনের কারণে কেউ কেউ দেউলিয়া হয়ে গেছে। তো এইটা এখন নতুন নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না। একবার বলা হলো যে মার্চ করা হবে, মাঝখানে একবার শোনা গেল যে না, আবার যে যার মতো করবে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত এসছে, মার্চ হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এসছে বললাম এই জন্য যে এখানে চেয়ারম্যান এবং MD নিয়োগ করা হয়েছে। এখন এক্ষেত্রে ওই ব্যাংকগুলোতে যারা ব্যবসা করে তাদেরকে একদম সুনির্দিষ্ট একটা চিত্র তুলে ধরতে হবে যে এখানে ব্যবসা করলে এই হবে। ওখানে যারা ডিপোজিটার আছেন তাদেরকেও বলতে হবে যে তারা কীভাবে টাকা ফেরত পাবেন। এর বাইরে ইসলামী ব্যাংক নিয়ে যে একটা কী বলবো অচল অবস্থার মতো তৈরি হয়েছে, এটাও কিন্তু ফিক্স করতে হবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই প্রায় যদ্দূর জানলাম যে 10,000 কোটি টাকার মতো টাকা গ্রাহকরা তুলে নিয়েছেন, আর 3,000 কোটি টাকার ডিপোজিট হওয়ার পরে 7,000 কোটি টাকা গত 8-10 দিনে তুলে নিয়ে গেছেন। এই চিত্রটাও কিন্তু বদলানোর ক্ষেত্রে ভূমিকা নিতে হবে, কারণ আস্থার জায়গাটা কোনো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে কিন্তু নির্দিষ্ট কিছু ব্যাংক যারা খুব ভালো করছে তাদের উপরে চাপ পড়বে, এবং তারা চাইলেই কিন্তু সবাইকে নিয়ে ব্যবসা করতে পারবে না। তো সেই জায়গাটায় অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ভূমিকা পালন করতে হবে শক্তভাবে এবং যত দ্রুত সম্ভব। মানে সেক্ষেত্রে মানে এই আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কি ধরনের উদ্যোগ এই বাজেটে আপনারা দেখলেন? আসলে দেখেন, আর্থিক খাতে শৃঙ্খলার সাথে বাজেটের সরাসরি কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। যে ফিসক্যাল পলিসিগুলো সেটাগুলো অ্যাপ্লিকেবল ফর অল ব্যাংকস ইনস্টিটিউশন। এখানে বাংলাদেশ ব্যাংক বা সরকার এই বাজেট ঘোষণার আগেই কিন্তু 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে, এবং এই টাকা সবাই যে নিতে পারবে তা না, কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে যারা নিতে সক্ষম তারা নেবেন, এবং তাদেরকেই দেওয়া উচিত যারা টাকা নিয়ে ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন করবে অথবা বন্ধ ইন্ডাস্ট্রি চালু করতে পারবে। সবাই কিন্তু পারবে না। আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা পরিষ্কার বলে দিয়েছি, এমন ইন্ডাস্ট্রি আছে যারা টাকা দিলেই তারা আবার ব্যাক করতে পারবে না, কারণ তাদের বেসিক যে রিকোয়ারমেন্ট, তাদের যে কানেক্টিভিটি উইথ বায়ার্স, তারপরে তাদের যে আপনার শ্রমিক কর্মকর্তা কর্মচারী চালানোর যে অভিজ্ঞতা বা লোকবল তাদের নাই, সুতরাং তাদেরকে টাকা দেওয়া মানে নষ্ট হওয়া। সুতরাং বেছে বেছে তাদেরকে দিতে হবে যে যারা বন্ধ ফ্যাক্টরি চালু করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম যে ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করছে তাদেরকে সাহায্য করলে বরঞ্চ তারা আর কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে। সরাসরি আর্থিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে বিশৃঙ্খলা, এরম তো বাজেটে কিছু নাই। নতুন করে কোনো ধরনের রং ডুইং বা লুটপাট না হইলেই শৃঙ্খলা ফিরে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে সে ধরনের কোনো মানে সেই ফিরে আসার লক্ষণটা দেখছেন কিনা? দেখছি, কারণ হচ্ছে ভালো ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আপনার যেসব ব্যাংক দুর্বল, যেখানে রং ডুইং হয়েছিল বা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনার অবজারভার নিয়োগ করা হচ্ছে। এটা তো বাজারের বিষয় না, এটা হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, সেগুলো তো আগের থেকেই হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানে বাজেটে আমরা দেখেছি যে বেশ কিছু পলিসি নেওয়া হয়েছে, বিশেষ করে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য। অনেক ক্ষেত্রে যাতে দেশীয় উদ্যোক্তারা কম্পিটিশনে টিকতে পারে, আরও কম্পিটিটিভ হতে পারে, অনেক ধরনের শুল্ক ছাড় দেখেছি, কর ছাড় দেখেছি, কর অব্যাহতি দেখেছি। মানে এই সব বিবেচনায় আসলে বাজেটটা কতটা বিনিয়োগ বান্ধব হয়েছে সেটা আপনারা কি মনে করছেন? আসলে আমি শুরুতে যেটা বলছিলাম যে আপনার কর ছাড় দেবেন, আপনার ব্যাংকের থেকে টাকা
ঋণ নেওয়ার ক্ষেত্র তৈরি করবেন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তৈরি করবেন। এটা করার পরেও বিনিয়োগ হবে না যদি আমার বিদ্যুৎ ঠিক না থাকে, আমার জ্বালানি ঠিক না থাকে, আমার অবকাঠামো যেমন ঢাকা চিটাগাং যে রাস্তা এক্সপ্রেসওয়ে সেটা যদি করা না হয়। বাজেটে এই বিষয়টা এসছে, কিন্তু ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হবে এবং 80 কিলোমিটার দূরত্ব কমে আসবে যদি কুমিল্লা থেকে একটা লুপ তৈরি করা হয়। এগুলা যেটা বলা হয়েছে যদি করা হয় তাহলেই কিন্তু আপনার বিনিয়োগের পরিবেশ তৈরি হবে এবং লোকজন বিনিয়োগ করবে। আর একটা বড় বিষয় যেটা বাজেটে খুব বড়ভাবে দেখানো হয়নি, বিগত সরকারের আমলে যে ইকোনমিক জোনগুলার পারমিশন দেওয়া হয়েছিল ওইখানে কিন্তু আস্তে আস্তে যে সুযোগ সুবিধাগুলো ছিল ওগুলো আস্তে আস্তে কাট ডাউন করা হয়েছে, সেটা যেন না হয়। আমরা এই বাজেটে যেটা একটা ভালো প্রতিফলন দেখেছি, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, যে কোনো আপনার পলিসি দেওয়া হলে সেটা যেন দীর্ঘমেয়াদী হয়। তো এবার যেসব পলিসি বা আপনার শুল্ক আরোপের যে হার সেটা কিন্তু দীর্ঘমেয়াদী। ট্যাক্সের ক্ষেত্রেও আমরা বেশ কিছু 3 বছর 5 বছর, হ্যাঁ, ব্যক্তিগত করের ক্ষেত্রেও দেখা হয়েছে যে প্রথম 3 বছর কি হবে, পরের 2 বছর কি হবে। এটা একটা ভালো উদ্যোগ, এটা আমরা বহুদিন ধরে চাচ্ছিলাম। কারণ বেসড অন দিস হলো পলিসি একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেবেন উনি কোন ইন্ডাস্ট্রি করবেন না। সো এটা দীর্ঘদিন পরে পাওয়া গেছে এবং আমি আশা করব যে এটা যেন আবার 1 বছর পরে বা 2 বছর পরে আবার যেন এটা আবার পরিবর্তন করা না হয়। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, আশা করছি সাথেই থাকবেন। আপনি বিনিয়োগের পরিবেশের কথা বলছিলেন অনেকগুলো, কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা একটা অভিযোগ সবসময় শুনি যে বিভিন্ন দীর্ঘসূত্রিতা, বিভিন্ন নিবন্ধন থেকে শুরু করে অন স্টপ সার্ভিসের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে আমরা সেটি দেখি না, বা আপনাদের ব্যবসায়ীদের মুখ থেকেই আমরা এই অভিযোগগুলো শুনি। এবার অর্থমন্ত্রী কিছু কথা বলেছেন যে 48 ঘন্টার মধ্যে নিবন্ধন দিবেন, খুব দ্রুততার সাথে হবে, অন স্টপ সার্ভিস বাস্তবে আসলে কার্যকর হবে। মানে এই জায়গাটা আসলে আপনারা কতটা আশাবাদী? এর ধরনের আশ্বাস তো আগেও আমরা শুনেছি। শুরুতে আমরা বলছি না, আমরা সবাই বলছি যে বাজেট বাস্তবায়নটা একটা বড় চ্যালেঞ্জ। এগুলোই তো চ্যালেঞ্জ, যে এর আগেও আমরা শুনেছি যে ওয়ান স্টপ সেল থেকে সবগুলো সার্ভিস দেওয়া হবে, এখন 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এটা নির্ভর করবে আমলাতন্ত্রের উপরে। অর্থমন্ত্রী তার ঘরে ঘরে যে রেজিস্ট্রেশন করে দিবেন না। এই চ্যালেঞ্জগুলো কিন্তু ওভারকাম করতে হবে এবং ওনাকে শক্ত হাতে এবং এইগুলো যেন বাস্তবায়ন হয় সেটা দেখতে হবে। আচ্ছা, 48 ঘন্টার জায়গায় যে 72 ঘন্টাও হয় তাও অসুবিধা হবে না, কিন্তু হইতে হবে। এই যে আমরা বলছি যে আপনার আমাদেরকে যে উচ্চে কর নিয়ে নেওয়া হয়, এটা এখন যদি বছর শেষে অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্ট হওয়ার পরে যদি বাড়তি কর ইতিমধ্যে দিয়ে দেওয়া হয় সেটা ফেরত আসবে। উৎসে কর না এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা ঠিক আছে সেটা দিয়ে দেওয়া হবে। আর যদি অ্যাসেসমেন্টের পরে মনে হয় যে না আরও ট্যাক্স দিতে হবে, তাহলে ট্যাক্স পেয়ার সেটা ট্যাক্স দেবেন। এটা যত সহজভাবে বলা হয়েছে, এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে শক্ত হাতে। কেন? আমি অ্যাসেসমেন্ট করার পরে যদি মনে হয় যে আমি এআইটি দিয়েছি 1 কোটি, অ্যাসেসমেন্ট পরে আমার এখন 20 লাখ টাকা ফেরত পাওয়া যাবে, ওই নির্দিষ্ট কর্মকর্তা যদি ওই অ্যাসেসমেন্ট অ্যাকসেপ্ট না করেন অথবা ওই অ্যাসেসমেন্ট নিয়ে গড়িমসি করেন, তাহলে তার এটা বাস্তবায়ন হলো না। কারণ আমি তো সার্টিফাইড অডিটারকে দিয়েই অডিট করাবো এবং ওনারা এটা ভেরিফাই করবেন, কিন্তু ওইখানে যদি হয়রানি করা হয় তাহলে এই জায়গাটা আর কাজে লাগলো না। সেই জন্যই এটা একটা উদাহরণ, এরকম অনেকগুলো উদাহরণ যেটা আপনি বললেন যে 48 ঘন্টার মধ্যে নিবন্ধন, ওয়ান স্টপ সেল সার্ভিস, এই এআইটির হলো স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসা, এইগুলো যদি করা যায় অবশ্যই ব্যবসা বান্ধব। কিন্তু এইগুলো করা না গেলে আবার সেই আগের জায়গায় আমরা ফিরে গেলাম যে সব কিছুই কাগজে কলমে থাকলো, বাস্তবে নাই। সেক্ষেত্রে এই ধরনের আমলাতন্ত্র নিয়ে তো একটা বড় অভিযোগ আসে এই সব ক্ষেত্রে। মানে সেই আমলাতন্ত্র থেকে বের হওয়ার লক্ষণ দেখছেন কিনা আসলে? দেখেন, লক্ষণ বলতে ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। যেমন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, আমরা অনলাইনে রেজিস্ট্রেশন দিলে এবং অনলাইনে পেমেন্ট দিলে, এখন যেহেতু এমএফএস আছে রেজিস্ট্রেশন হচ্ছে, ভ্যাট রেজিস্ট্রেশন বলেন, টিন রেজিস্ট্রেশন বলেন, হলো আমাদের ট্যাক্স যেগুলো রিনিউয়াল ফি, নট ট্যাক্স, রিনিউয়াল ফি, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ট্যাক্সের অ্যাসেসমেন্টের প্রশ্ন আসছে, যখনই অডিটের প্রশ্ন আসছে, যখন আমাদের ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউটিলাইজেশন পারমিশনের প্রশ্ন আসছে, যেখানে রাজস্ব কর্মকর্তারা জড়িত থাকেন, তারা অনলাইনে সবগুলা কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছেন না বিভিন্ন অজুহাতে।
তাহলে ওইখানেও কিন্তু আস্তে আস্তে যেতে হবে। এখন এটা শুরু হয়েছে বহুদিন পরে। এখন ধরেন আমাদের ডিমড এক্সপোর্টার যারা, সেখানে কিন্তু ইউটিলাইজেশন পারমিশন আগে ছিল হলো আপনার ম্যানুয়ালি, সেটা কিন্তু অনলাইনে। তো সবাই একটা আশঙ্কার মধ্যে ছিল, আশঙ্কা কিছুটা হইলেও দূর হয়েছে, বাট এখনও আছে। তো সেইগুলো আমাদের বাজেট বলেন আর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যা বলেন, এটি বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই বাজেট বাস্তবায়ন বিষয়ে আসলে অর্থমন্ত্রী আজকে বিকেলে বাজেট উত্তর সম্মেলনেও কথা বলেছেন। আমরা একটু তার বক্তব্যটা শুনে আসবো। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র যে পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 আমরা বক্তব্য শুনছিলাম গভর্নর এবং অর্থমন্ত্রী যেটি বললেন যে এটা বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপও তিনি দিয়েছেন। তো তিনি আশাবাদী। আপনার কাছে যদি মানে একদম সংক্ষেপে মোটা দাগে জানতে চাই, আমাদের হাতে খুব বেশি সময়ও নেই, যে এই বাজেট বাস্তবায়নের যেই চ্যালেঞ্জগুলোর কথা আপনারাও বলছিলেন, মানে সেই জায়গা থেকে একদম মোটা দাগে সরকারের প্রতি পরামর্শ কি থাকবে আপনাদের? হ্যাঁ, আমাদের অর্থমন্ত্রী মহোদয় যেটা বললেন, উনি আশাবাদী, ওনার সাথে আমরা আশাবাদী হইতে চাই। কিন্তু অতীতে যেটা হয়েছে, আমরা বারবার আশাহত হয়েছি বলে আমাদের এই আশা যেমন আছে, আশঙ্কাও আছে। তো পরামর্শ দেওয়ার মতো যে বিষয়টা আছে, সেটা পরামর্শ বলা যাবে না। আমাদের চাহিদা সেটা হচ্ছে, আমরা চাই একটা বিনিয়োগ বান্ধব বাজেট পেশ করা হোক। সেটা পেশ করা হয়েছে। এখন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা যেটা আছে সেটা আমরা পালন করব। আমাদের কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা এবং বিনিয়োগ করা, এবং বিনিয়োগ করার ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা সরকারকে দিতে হবে। সেটা যদি দেয় তাহলেই আমাদের এইটা বলবো যে একটা ভালো বাজেট হয়েছে। আর অন টপ অফ এভরিথিং, এডিপির জন্য যে বরাদ্দ আছে, এইটা তখন ফ্রুটফুল হবে যদি আপনার অপচয় না করা হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ।